রাম নাকি শুধু বিজেপির দেবতা, রাম মন্দির নাকি শুধু বিজেপির ভোট ব্যাংক পলিসি। প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদীর নাকি রাম মন্দিরকে নিয়ে এত মাতামাতি করা একদমই ঠিক না। কিন্তু অযোধ্যার এই রাম মন্দির কি শুধুই একটি মন্দির? এই মন্দির কি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই বানানো? ইতিহাস ঘাটলে কি বেরোবে? আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো 500 বছরের রাম মন্দিরের পুরনো ইতিহাস, আর তার পাশাপাশি রাম মন্দিরের বেশ কিছু খুঁটিনাটি তথ্য এবং রাম মন্দিরের পুরো যে মন্দিরের আকার আয়তন। তাই দেরি না করে ভিডিওটা এখনই সবার সাথে প্রচুর 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 শেয়ার করে দাও, আর সবাইকে জানার সুযোগ করে দাও, এবং কমেন্টে জয় শ্রীরাম বলে কমেন্টও করে দাও। এই ভিডিওটি সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে গিয়ে বানানো, তাই কেউ রাজনৈতিক কোনো কমেন্ট এই ভিডিওর কমেন্ট বক্সে করবে না, কারণ এই ভিডিওটি পুরোপুরি একজন সনাতন হিন্দু হিসাবে আমার বানানো। চলো ভিডিওটি শুরু করা যাক। রাম মন্দির হলো ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের অন্তর্গত অযোধ্যায় অবস্থিত এক হিন্দু মন্দির। এটি রাম জন্মভূমি অর্থাৎ অযোধ্যায় অবস্থিত। বিষ্ণুর অবতার রামচন্দ্র এখানে ব্যাপকভাবে পূজিত হন। এবার আসা যাক এই রাম মন্দিরের ইতিহাস। সম্রাট বাবর 16তম শতাব্দীতে উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতায় মন্দিরটি আক্রমণ করেন এবং ধ্বংস করেন। পরবর্তীকালে মুঘলরা এই স্থানে বাবরি মসজিদ নামের একটি মসজিদ স্থাপন করে, যা রাম জন্মভূমি তথা রামের জন্মস্থান নামে মনে করা হয়। এবার আসে যাক মন্দিরের স্থাপত্যের ইতিহাস। রাম মন্দিরের মূল নকশাটি 1988 সালে আহমেদাবাদের সোমপুরা পরিবার তৈরি। সোমপুররা সোমনাথ মন্দির কমপক্ষে 15টি প্রজন্ম ধরে সারা বিশ্বে 100টিরও বেশি মন্দির স্থাপন করেছিলেন। মন্দিরের প্রধান স্থপতি ছিলেন চন্দ্রকান্ত সোমপুরা। তাকে তার দুই ছেলে স্থপতি নিখিল সোমপুরা ও স্থপতি আশিস সোমপুরা এই নকশায় সাহায্য করেছিলেন। এবার আসি মন্দিরের নকশার উপরে, অর্থাৎ রাম মন্দিরের নকশার উপরে। মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু নকশার উপরে তৈরি, আর মন্দিরটি 3 তলা। এতে গর্ভগৃহ ও প্রবেশের মাঝখানে 5টি মণ্ডপ রয়েছে। 3টি মণ্ডপ কুডু, নৃত্য ও রং, আর অপর প্রান্তে কীর্তন ও প্রার্থনার জন্য আরো একটি মণ্ডপ রয়েছে। আর অপর প্রান্তে কীর্তন ও প্রার্থনার জন্য রয়েছে 2টি মণ্ডপ। নগর শৈলীতে মণ্ডপগুলো শিখরা দিয়ে সুসজ্জিত। সবথেকে উঁচু শিখরটি হবে গর্ভগৃহের ঠিক ওপরে। ভবনটিতে রয়েছে মোট 366টি কলাম। শিখের অবতার 10টি, দশাবতার 64টি, চৌশাখ যোগিনী ও দেবী সরস্বতীর 12টি অবতার অন্তর্ভুক্ত করার জন্য প্রতিটি কলামে 16টি করে মূর্তি থাকবে। সিঁড়ির প্রস্থ হবে 16 ফুট। বিষ্ণুকে উৎসর্গ করা এই মন্দিরের গর্ভগৃহটি শাস্ত্র অনুযায়ী অষ্টভুজাকৃতি হবে। মন্দিরটি টোটাল 10 একর জমিতে অবস্থিত। 97 একর জমিতে একটি বক্তৃতা হল, একটি প্রার্থনা হল, একটি শিক্ষাগত সুবিধা ও একটি জাদুঘর এবং একটি ক্যাফেটেরিয়ার মতন অন্যান্য সুবিধাও থাকছে একটি আলাদা কমপ্লেক্সে। মন্দির চত্বরটি 107 একর জমির উপরে বিস্তৃত। এবার আসা যাক মন্দিরের দেবতার কথায়। বিষ্ণুর অবতার রামের শিশুরূপ রামলালা বিরাজ করবেন এই রাম মন্দিরে, এবং তিনি হবেন এই মন্দিরের প্রধান দেবতা। সর্বশেষে আসি একটু বিস্তারিত ইতিহাসে। 2020 সালের
ফেব্রুয়ারি মাসে মন্দির কমিটির পক্ষ থেকে একটি ট্রাস্ট গঠন করা হয় এবং রাম মন্দির গঠন করার কাজ জোর কদমে শুরু করা হয়। 1528 সালে রাম মন্দির ভেঙে ফেলার 492 বছর পর সেই অযোধ্যাতেই রামের জন্মভূমিতেই রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এই বছর 22 জানুয়ারিতে। এই সেই রাম মন্দির যা প্রতিষ্ঠা হওয়ার জন্য বহু মানুষের বলিদান ও আত্মত্যাগ রয়েছে লুকিয়ে। তারা যেখানে থাকুক তাদের কাছে অন্তত এই খবরটা পৌঁছে দেওয়া দরকার যে আপনাদের বলিদান সার্থক হয়েছে। সর্বশেষ বলি, আজকে 22 জানুয়ারি অর্থাৎ রাম মন্দিরে রামলালা অর্থাৎ রামের শিশু রূপ প্রাণ প্রতিষ্ঠা হবে এবং বর্তমানে হয়েও গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার খুব ভালো লেগেছে। আমি সর্বধর্ম সর্ব রাজনৈতিক বিষয়ের ঊর্ধ্বে উঠে একটি অরাজনৈতিক ব্যাপারে আলোচনা বা আমার মতামত পেশন করলাম। আশা করি এই টপিকটাকে কেউ কোনো রাজনীতির চোখে দেখবে না। একজন সনাতন হিন্দু হিসাবে আমার এই মতামত আশা করি সবার ভালো লাগবে। তাই যারা যারা রাম ভক্ত আছো বা যারা যারা এই ভিডিওটা ভালো লাগবে, সে যে কোনো ধর্মের মানুষ হতেই পারো, কোনো সমস্যা নেই। অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য। জয় শ্রীরাম বলে দিতে পারো। না কোনো ধর্ম, না কোনো রাজনীতি, মানুষ এক, মানুষের রক্তের রং লাল। তা সে যে ধর্মই হোক না কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা জৈন, যে ধর্মই হোক না কেন সবার রক্তের রং লাল। তাই একটা কথাই বলবো, রাম সবার দেবতা, সবার। জয় শ্রী রাম। নিলাম আজকের মতন বিদায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অর্কওয়াইজ ব্লগ ইউটিউব চ্যানেলে। আর কারা কারা অযোধ্যায় গেছো আজকের দিনে তারা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক অবশ্যই দিয়ে যেও। আর নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে, এই ঠিক এইখানে জলদি প্রেস করে এখনই সাবস্ক্রাইব হয়ে যাও এবং অবশ্যই পাশের নোটিফিকেশন বেলটিকে অল করে দিও। আর কি, আজকের মতন নিলাম এখান থেকে বিদায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অর্কওয়াইজ ব্লগ ইউটিউব চ্যানেলে। সাথে ছিলাম আমি অর্ক এবং তোমরা ছিলে অর্কওয়াইজ ব্লগ ইউটিউব চ্যানেলে। চলো নিলাম বিদায়।